সালামু আলাইকুম, সবাই ভালো আছো? আমার শিক্ষার্থীবৃন্দ, আজকে আমাদের 12টা থেকে ফেসবুক লাইভে উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন যারা পরীক্ষার্থী তাদের নিয়ে আমার ক্লাস হওয়ার। এখন 12টা বেজে গেছে, আমরা ইনশাল্লাহ আমাদের ক্লাস শুরু করব। আশা করি তোমাদের অনেক উপকার হবে। আমাকে প্রথমে কিছু সময় দাও প্লিজ, যাতে আমি একটু লিখতে পারি, তাহলে আমার কথাগুলো বলা সুবিধা হবে, তোমাদের জন্য বুঝতেও পারবে ঠিক করে। সবচেয়ে আগে বলে নিই যেটা জরুরি, সেটা হলো আজকে আমরা প্রথম পত্র উৎপাদন ব্যবস্থাপনা বিপণনের প্রথম পত্র নিয়ে ইনশাল্লাহ আলোচনা করব। যেহেতু পরীক্ষা একেবারে কাছাকাছি, আমরা এর আগে তোমাদের একটা ভিডিও ইউটিউবে আমরা আপলোড করেছিলাম, ফেসবুকেও দিয়েছিলাম, সেটা মার্চ মাসের শেষের দিকে। এপ্রিল মে চলে গেল, তখন আমরা আশাবাদী ছিলাম যে ক্লাস খুব শীঘ্রই শুরু হবে, কিন্তু স্টিল নাও পরীক্ষা বা কোনো কিছু খবর নেই। তোমরা অনেক মজা টজা করতেছো, পরীক্ষা পিছাচ্ছে, বলতেছো নিজেদেরকে এইচএসসি থার্ড ইয়ারের স্টুডেন্ট। ফাইন করা বেটার, বাট আমাদের ভুললে চলবে না। আসলে সরকার কিন্তু ইতিমধ্যে যে নির্দেশনা দিয়েছে যে কোনো সময় পরিস্থিতি একটু স্বাভাবিক হলে পরীক্ষা হবে, এবং পরীক্ষার আগে তাড়াতাড়ি পরীক্ষা নেওয়ার কারণে তোমরা পরীক্ষার মাঝে মাঝে গ্যাপ নাও পেতে পারো। সেই জন্য প্রস্তুতি থাকতে হবে আপ টু ডেট। সেই হিসেবে ইনশাল্লাহ আজকে আমরা তোমাদের সাথে প্রথম পত্র নিয়ে আলোচনা করব। এখন প্রথম পত্রের যে জিনিসগুলো ইম্পর্টেন্ট সেগুলো নিয়ে আমি আজকে যতটুকু পারি, আমাদের যেহেতু সময় সীমিত, ওই সময়ের মধ্যে যতটুকু পারি আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। এরপরে ধাপে ধাপে এই সপ্তাহে অথবা সামনের সপ্তাহে আবার আমরা আমাদের দ্বিতীয় অংশ নিয়ে ইনশাল্লাহ হাজির হব। তো শুরুতে বলতেছি, প্রথম পত্রের মধ্যে আমরা দুটো পাকে ভাগ করি। একটা হচ্ছে সৃজনশীল অংশ, আর একটা হচ্ছে বহু নির্বাচনী বা অবজেক্টিভ যেটা। তো বহু নির্বাচনী অবজেক্টিভ নিয়ে আমরা আরেকদিন আলোচনা করবো। আজকে আমরা সৃজনশীল অংশটা নিয়ে আলোচনা করবো। তো সবার আগে আমরা তো ভালো মতোই জানি, এগুলো আমি বেসিক কিছু কথা বলে নিই যাতে আমার পরবর্তী কথাগুলোর সাথে একটা কানেকশন থাকে, তোমাদের জন্য উপকার হয়। যে আমাদের 11টা প্রশ্ন থাকবে প্রথম পত্র থেকে। 11টা থেকে আমাদের 60টি প্রশ্নের উত্তর দিতে হবে, রাইট? তাহলে আমাদের বিপণনের প্রথম পত্রে টোটাল অধ্যায় আছে 10টি। আমরা 10টি অধ্যায় থেকে 11টি প্রশ্ন আসবে, রাইট? অধ্যায় 10টি, প্রশ্ন আসবে 11টি। দ্যাট মিনস কোনো একটা অধ্যায় থেকে 2টি প্রশ্ন থাকবে, রাইট? তাহলে আমরা যদি আসলে ভাগ করে নিই, কারণ প্রত্যেকটা চ্যাপ্টার থেকে সৃজনশীল প্রশ্নের উত্তর দেওয়া আসলে একই রকম না। কোনোটা আমাদের জন্য একটু সহজ, কোনোটা যারা খুব ভালো স্টুডেন্ট তাদের জন্য সহজ, আবার কোনোটা আছে ম্যাথমেটিক্যাল। আমাদের কিন্তু 2টা চ্যাপ্টার আছে, যে 2টা চ্যাপ্টার হচ্ছে একটু অঙ্ক আছে। আমরা জানি প্রথম চ্যাপ্টারে উৎপাদনশীলতার অঙ্ক আছে, দ্বিতীয় চ্যাপ্টারে চতুর্থ চ্যাপ্টারে সামষ্টিক পর্যায়ে অর্থনীতিতে জিডিপি, জিএনপি, এনএনপি এগুলোর আমাদের অঙ্ক আছে। তো যারা খুব ভালো স্টুডেন্ট তারা কিন্তু সেগুলো দেয়, উদ্দেশ্য থাকে 10-এ 10 পাওয়া। যেহেতু একটা ম্যাথ, সেহেতু ম্যাথ যদি তুমি কারেকশন একদম কারেক্ট অ্যান্সার দিতে পারো, 10-এ 10 পাওয়া যায়। এক্ষেত্রে আমি যেটা বলছি, সেহেতু দেখো আমরা সবসময় ভালো চিন্তা করে আমাদের পরিকল্পনা সাজাবো। তুমি যদি চিন্তা করো যে তুমি A+ পেতে চাও, 80 পেতে চাও, এক্ষেত্রে তোমাকে যদি তুমি প্রত্যেকটা প্রশ্নে 7 করে পাও, সৃজনশীলে 7 তাহলে অবজেক্টিভে তোমার কত দরকার হচ্ছে? A+ পাওয়ার জন্য 31 পাওয়া কি অবজেক্টিভে সম্ভব? অবজেক্টিভ প্রশ্নেই হয় 30টা, 31 পাবে কিভাবে? তার মানে এই 7 পেলে চলবে না, আমাকে আরো বেশি পেতে হবে। কত পেতে হবে? কমসে কম, থ্যাংক ইউ রাসেল, কমসে কম 8 করে 7-8 56, এবং সেখানে 24 পেলে হতে পারে, তখন একটা 80 হয়ে যায়। কিন্তু অবজেক্টিভ আমরা জানি যদি প্রশ্নটা কঠিন হয়ে যায় 24 পাওয়া, বিশেষ করে তোমরা জানো অবজেক্টিভে বহুপদী সমাপ্তি সূচক এবং অভিন্ন তথ্যভিত্তিক উদ্দীপক দিয়ে যে অবজেক্টিভ আসে সেগুলো কিন্তু খুবই ক্রিটিক্যাল, আমাদের সবার জন্য খুব কষ্ট হয়ে যাবে। সেক্ষেত্রে তোমাকে মনে করো 24 পাওয়াটা, সেক্ষেত্রে কোনো প্রশ্নে 9 পাওয়া উচিত, না হলে তোমার সৃজনশীল আর অবজেক্টিভ মিলে প্লাস হবে না। তো সেক্ষেত্রে 9 পাওয়া সৃজনশীলে, 8 পাওয়া, এবং 60টাতেই আমরা মনে করি যখন প্রথমে পরীক্ষা শুরু করি, শুরুর দিকে কিন্তু খুব মন মেজাজ ভালো থাকে, স্যাররা গার্ড কম দেয় এবং লেখা স্পিড থাকে সুন্দর।
প্রথম 4-5টা প্রশ্ন খুব সুন্দর হইলো, কিন্তু পরেরগুলা ওই প্রথমগুলো সুন্দর করতে যায় পরেরগুলা খারাপ হয়ে গেলো। তো তুমি প্রথম 5টা খুব ভালো করলা, তুমি 8 করে পাইলা, 5 আর 8 40 পাইলা, কিন্তু পরেরগুলা তোমার খারাপ হয়ে গেল, তুমি পারলা মনে করো 6 করে, 6 দোকানে 12, তোমার হইলো 52, হওয়ার কথা ছিল 56, হইলো 52, তোমার কিন্তু তোমার টার্গেট যেটা A+ সেটা হবে না। এই জন্য তোমাকে একই ধাঁচে সবগুলো প্রশ্ন লিখতে হবে, যাতে সবগুলোতে সমমান পেয়ে টোটাল 56 এর বেশি হয়, এর কম না হয়। এখন এটার জন্য আমি যেটা বলছি, যারা খুব আলহামদুলিল্লাহ ভালো স্টুডেন্ট, আমাদের বেশ কিছু স্টুডেন্ট এরকম আছে, আমরা যাদের থেকে A+ আশা করছি, তারা অবশ্যই প্রথম চ্যাপ্টার এবং চতুর্থ চ্যাপ্টার, এই 2টা চ্যাপ্টার যেহেতু ম্যাথ আছে, এই 2টা চ্যাপ্টার তোমরা অবশ্যই দিবে। এই 2টায় 10-এ 10 পাওয়া সম্ভব। আমরা যখন এর আগে খাতা দেখেছি অথবা আমরা যখন বোর্ডে গিয়েছি, যেহেতু ম্যাথ হুবহু হলে সুন্দর 10-এ 10 দিলেও তুমি কিন্তু 20 পেয়ে যাচ্ছ, এটা কখনো মিস করবে না। কিন্তু আজকে আমরা একটু সাজিয়েছি, আমরা জানি আমাদের কলেজে A+ প্রত্যাশীদের নিয়ে একটা কোচিংয়ের ব্যবস্থা ছিল, তাদের সাথে আমি এই জিনিসগুলো নিয়ে আলোচনা করেছি। আলহামদুলিল্লাহ তারা প্রথম চ্যাপ্টার চতুর্থ চ্যাপ্টার খুব ভালো পারে, কিন্তু আজকে আমি আমাদের এভারেজ স্টুডেন্ট অর্থাৎ বেশিরভাগ স্টুডেন্টকে নিয়ে আলোচনা করবো, যেখানে তারা চতুর্থ অধ্যায়টা একটু অ্যাভয়েড করে, বিশেষ করে ওখানে জিডিপি, জিএনপি, এনএনপির অঙ্কগুলো তারা একটু অ্যাভয়েড করতে চায়। তাহলে যদি অ্যাভয়েড করে, কিন্তু এই গাণিতিক সমস্যাগুলো অ্যাভয়েড করার পরও কেউ যদি চায় যে না আমি এই 56 পেতে চাই গণিত ছাড়াই, তখন কি করবে? তখন কিন্তু আমি আমার দৃষ্টিকোণ থেকে বলবো, অন্য বিপণনের আমার থেকে অনেক ভালো টিচার আছে, তাদের দৃষ্টিকোণ ভিন্ন হতে পারে। আমার দৃষ্টিকোণ থেকে বলবো, আমাদের যে 10টা চ্যাপ্টার আছে, তুমি 10টা চ্যাপ্টার থেকে সৃজনশীল প্র্যাকটিস করবার কোনো দরকার নেই। কারণ কিছু কিছু চ্যাপ্টার আছে, যে চ্যাপ্টারগুলো থেকে উচ্চতর দক্ষতা প্রয়োগ করা অনেক টাফ, একটু হাই লেভেলে চিন্তা করতে হয় এবং ভালো লিখতে হয়। কারণ উচ্চতর দক্ষতা মানে তোমরা জানো, ঘতে আমাদের যেটা থাকে সেটা 4টা প্যারা লিখতে হয়, 4টা প্যারার চতুর্থ প্যারাটা কিন্তু খুবই ব্রড মাইন্ড থেকে, খুবই নিজের মাথা থেকে চিন্তা করে বের করতে হয়, সেটা সবাই পারে না। এই জন্য আমি তোমাদেরকে সাজেস্ট করি যে তোমরা এরকম কিছু চ্যাপ্টার চুজ করবা যেগুলো থেকে সৃজনশীল দেওয়া সম্ভব। আমাকে একটু সময় দাও কাইন্ডলি, আমি লিখে নিই। যারা খাতা কলম আছে বা খাতা কলম একটু কাইন্ডলি সাথে সাথে নিয়ে একটু কাইন্ডলি নাও। আমি আশাবাদী, যদি আমার এই অ্যাডভাইস ইফ ইউ ফলো, ইনশাল্লাহ ইউ উইল সাকসিস, ইউ উইল গেট ইজিলি 56, কোনো সমস্যা হবে না। আমি একটু লিখছি, আমাকে একটু সময় দাও। আর তোমরা খাতা কলম নাও, খাতা কলম নিয়ে একটু লিখে রাখলে দেখবে ইনশাল্লাহ অনেক উপকার হবে। এখন এইটা আমার কি শুরু না করে কোনো উপায় আছে? এখানে আপনি বলা হচ্ছে আপনার টিচাররা এরকম নানা কথা কয়, অথচ এরা ব্যবহার হচ্ছে গ্রামে আপনার অনলাইন করবে এবং আইডিয়া যে প্রতিদিন টিচারদের সকাল থেকে বিকেল প্রতিদিন করতেছে এবং তাদের হোয়াটসঅ্যাপে, তাদের আপনার ইয়েতে, তাদের হচ্ছে মেসেঞ্জারে, হ্যাঁ, তাদের ফোনে যোগাযোগ করা প্রতিদিন সকাল থেকে বিকাল পর্যন্ত আসতে গেলে আপনি চাকরি করবেন, আপনি সরকারি নির্দেশনা মানবেন না। এটা হচ্ছে শিক্ষা মন্ত্রণালয়ের সভাপতিত্বের মিটিং আছে। আমার কাছে অলরেডি জাতীয় বিশ্ববিদ্যালয়ে তালিকাও এসেছে যে কে কে ক্লাস নিচ্ছে, কে কে নেয় এই তালিকা। আমাদের রাসেল আমাদের হেল্প করছে, দেখা যাচ্ছে না লেখাগুলো? হ্যাঁ, রাসেল হেল্প করছে আমাদের পিয়ন সাহেব খুব হেল্পফুল, উনি ক্যামেরাটা ধরছে যাতে তোমরা ভালো করে দেখতে পারো। আর হচ্ছে লোকেশন মধ্যে যারা আমার নিয়মিত আমাদের ক্লাসে যারা অ্যাটেন্ড হয়েছিল তারা অবশ্যই এই চ্যাপ্টারগুলো, আমি ক্লাসেও অনেকবার বলেছি যে এই দেখো এই 7টা চ্যাপ্টার আমরা কিন্তু প্রথমে বলেছিলাম তারপরে 10টা চ্যাপ্টার আছে, কিন্তু আমরা 10টা চ্যাপ্টার থেকে সৃজনশীলের জন্য প্র্যাকটিস করবো না। 3টা চ্যাপ্টার, এর মধ্যে 2টাই ম্যাথ আর একটা হচ্ছে একটু আমার কাছে বিদ্যুটে লাগে। এই জন্য এই 3টা জিনিস অ্যাভয়েড করার জন্য আমি বলেছি সবসময়, এবং বলেছি এই 7টা চ্যাপ্টার যদি তুমি সৃজনশীলের জন্য ভালো করে আয়ত্ত করতে পারো, এবং আমি এই ক্লাসে এবং সামনের ক্লাসগুলোতে যেভাবে বলবো, আমি ইনশাল্লাহ তোমাকে জ্ঞানমূলক, অনুধাবনমূলক, প্রয়োগ, উচ্চতর দক্ষতা আলাদা করে সব বলে দেবো। তোমরা ইনশাল্লাহ আমাদের ক্লাসগুলো অ্যাটাচ থাকবা, তোমাদের অনেক উপকার হবে ইনশাল্লাহ। এবং যারা নাকি ক্লাসও করোনি কোনো না কোনো কারণে, তারাও যদি এখানে অ্যাটেন্ড করো এবং আগামী যে কদিন আছে একটু ভালো করে করো, অনেক হেল্প হবে। আচ্ছা, তো আমরা এখানে আমাদের 7টা অধ্যায় পেলাম। 7টা অধ্যায় থেকে আমাদের
7টা সৃজনশীল আমরা দিব। আমরা বলেছি আমাদের 10টা অধ্যায় প্রশ্ন আসে 11টা, মানে কোনো একটা অধ্যায় থেকে 2টা প্রশ্ন আসবে। তাহলে আমরা নিশ্চিত যে তুমি 7টা প্রশ্ন পাচ্ছই এবং ভাগ্য ভালো হলে 8টাও পেতে পারো। তখন তুমি কিন্তু ইচ্ছে করলে অল্টারনেটিভ থাকলে তুমি একটা বাদ দিয়ে আরেকটা করতে পারো। আর বাকি 3টা অধ্যায় কি তাহলে আমরা পড়বই না? অবশ্যই পড়বো। সেটা আমি একদম তোমাদের শেষ ভিডিওতে 3টা থেকে একদম ছাঁটাই করে বাছাই করে আমি কিছু জিনিস দিব, যাতে কোনো কারণে যদি এই 7টা থেকেও প্রশ্ন 6টা আসে তখন তুমি কি করবা, যাতে কোনো বিপদে না পড়ো। অবশ্যই আমরা বিদ্যুটে দেখে বা ম্যাথ দেখে বাদ দিতে যে কোনো বিপদে পড়বো এরকম যাতে না হয়। আমাদের আমরা বাদ দিয়েছি, দেখো তোমরা এখান থেকে 4র্থ অধ্যায়টা আমরা বাদ দিয়েছি, 8ম অধ্যায়টা এবং 10ম অধ্যায়টা। এই 3টা অধ্যায় আপাতত আমরা আমাদের প্র্যাকটিসের সময় করছি না, কিন্তু এরপরে ইনশাল্লাহ করব। এখন একটু কাইন্ডলি আমরা আজকে এখন এখান থেকে ধরবো, ধীরে 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 দেখি কোনটায় যাওয়া যায়, কোনটায় শেষ হওয়া যায়। আজকে 2টা অধ্যায় পারি, 2টা অধ্যায় যদি 3টা অধ্যায় পাই, কিন্তু সময় যতটুকু হয় আমি শেষ করবো। বাকি সবগুলোই আমি ক খ গ ঘ সব দেখাবো, তোমরা কোনো টেনশন করবে না। খালি একটু সাথে থাকো, খাতা কলম নিয়ে রেডি। অনেক ধন্যবাদ আপনাদের। যদি থাকে, হ্যাঁ। আমি কমেন্ট করছে যে ও ভাবছে ক্লাস আছে এই জন্য পানি খাওয়ার জন্য। আমি প্রথম অধ্যায়টা নিয়ে শুরু করছি। আচ্ছা আমি বসছি, অসুবিধা নাই। এই দিচ্ছেন, আমাদের ইয়ে মাটিছেন, আচ্ছা। আচ্ছা, দেখা যাচ্ছে? এই আমাদের পাঠিয়েছেন, ইয়ে? হ্যাঁ কমেন্ট করবা, আমাদের রাসেল ভাই আছে আমাদের সাথে, কোনো সমস্যা হলে উনি ঠিক করে দিবে। এই লেখা আমাদের করে ব্যাংক বোঝানো থেকে গেলে বুঝছেন? অবশ্যই। ওই এখন দেন নাই তো। ওই, পাঠাইছে, হ্যাঁ, আমি না থেকে। আলহামদুলিল্লাহ, রহমান রাহিম। আপনি তো জল শুরু হয়ে যাবে। এই মতো আছে না, বুঝেছি। চলে গেছে না? এই মতো আছে। ইয়ে নাই, চায় নাকি? মিটিং আইডি নাকি চায়? দেখো এখান থেকে যেটা খুবই ইম্পর্টেন্ট, যেটা একদম অবশ্যই, সেটা হচ্ছে আমাদের এই চ্যাপ্টারে মোটমাট আমাদের 3টা জিনিস মোট আলোচনার বিষয়। একটা হচ্ছে উৎপাদন, একটা হচ্ছে উপযোগের প্রকারভেদ, আর একটা হচ্ছে উৎপাদনশীলতা। এই 3টা অধ্যায়ের বাইরে আমাদের সিলেবাসে কিছু নেই। এখন তুমি ক, খ, গ, ঘ এই 4টা জিনিস আমরা কিভাবে রিলেট করি একটু কাইন্ডলি দেখব। এই যে উৎপাদন কাকে বলে, কয়ের প্রশ্ন হতে পারে। রূপগত উপযোগ কাকে বলে, সময়গত উপযোগ কাকে বলে, স্থানগত উপযোগ কাকে বলে, তথ্যগত উপযোগ কাকে বলে, উৎপাদনশীলতা কাকে বলে। আমরা জানি জ্ঞানমূলক মানে কাকে বলে। এই সবগুলো কতে আসতে পারে প্রথম অধ্যায়ের জন্য। আবার দ্বিতীয়ভাবে অন্যভাবে দেখো, এইগুলো কিভাবে রূপগত উপযোগ সৃষ্টি হয় ব্যাখ্যা করো, কিভাবে সময়গত উপযোগ সৃষ্টি হয় ব্যাখ্যা করো, কিভাবে স্থানগত উপযোগ সৃষ্টি হয়, কিভাবে তথ্যগত উপযোগ সৃষ্টি হয়, উৎপাদনশীলতা বলতে কি বুঝো ব্যাখ্যা করো। এই যে ব্যাখ্যা করো, এই সমস্ত প্রশ্নগুলো আমরা জানি অনুধাবনমূলকে আসে। তার মানে তোমার এই টপিকগুলো করলে এই খ তোমার কাভার হয়ে যাচ্ছে। আর থাকে গ গ, যেখানে উদ্দীপক থেকে আসবে। উদ্দীপকে আমাদের এই সিলেবাসে এই চ্যাপ্টারে উপযোগের প্রকারভেদ আছে আর উৎপাদনশীলতার অঙ্ক আছে। এই ছাড়া এই পৃথিবীতে আর আমাদের সিলেবাসে অন্য কিছু নেই, সুতরাং তোমার টেনশন করারও কিছু নেই। এই কয়টা টপিক করলে আর উৎপাদনশীলতার অঙ্ক করলে আমরা এটা করে যাবো অঙ্কে। তোমার মনে করে এই চ্যাপ্টার শেষ, একদম ইজি। আমি খালি একটু ধারণা দিয়ে দিচ্ছি তোমাদের, যেহেতু আমরা আলহামদুলিল্লাহ পড়ছি আগে, তো আমাদের সহজ হবে, অত কঠিন হবে না। উৎপাদন আমরা বলতেছি প্রাকৃতিক সম্পদকে আহরণ করে আকার আকৃতি পরিবর্তন করে ব্যবহার উপযোগী করা, তাই না? তার মানে প্রাকৃতিক সম্পদ আহরণ প্লাস
মানুষের ব্যবহার উপযোগী করা। মানুষের ব্যবহার উপযোগী করা। এই দুইটা জিনিস মনে রাখলে এক একটা বই এক এক সংজ্ঞা থাকতে পারে, তুমি যে কোনো একটা সংজ্ঞা ফলো করে, কোনো ইউনিভার্সের কোনো স্ট্রিক্ট ল নাই যে এইটাই ফলো করতে হবে। মূল কথা হচ্ছে প্রাকৃতিক সম্পদ নিয়ে প্রাকৃতিক সম্পদ জমা করা হয়, এরপর সেটাকে মানুষের ব্যবহার উপযোগী করা হয়। জাস্ট ফর এক্সাম্পল, প্রাকৃতিক সম্পদ একটা গাছ, আর এটাকে মানুষের ব্যবহার উপযোগী করে আমরা আমাদের সোফা বানাই, আমরা আমাদের খাট বানাই, আমরা আমাদের ড্রেসিং টেবিল বানাই। কাঠ থেকে ড্রেসিং টেবিল, কাঠ থেকে আসবাবপত্র, এইটাকে উৎপাদন বলা হয়। এরকম একদম ইজি একটা জিনিস আমরা জানি, কিন্তু এই উৎপাদন করতে গেলে কয়েক ধরনের উপযোগ সৃষ্টি হয়। সেই উপযোগগুলো হচ্ছে রূপগত, সময়গত, স্থানগত, তথ্যগত। আমরা এই ছোট্ট করে পয়েন্ট করে রাখি। রূপগত উপযোগ মানে হচ্ছে আকৃতি পরিবর্তন হয়, সময়গত উপযোগ হচ্ছে কাল, বছর, মাস পরিবর্তন। স্থানগত মানে স্থান পরিবর্তন। তথ্য মানে তথ্য পরিবেশ বা জ্ঞান পরিবেশ। তাহলে আমি সহজ করে বুঝি, যখন প্রশ্নের কোনো এটা থেকে যদি তোমাদের উদ্দীপক আসে, তাহলে যদি প্রশ্নে যদি দেখা যায় আকার আকৃতি পরিবর্তন করা হয়েছে, রূপ পরিবর্তন করা হয়েছে, গঠন পরিবর্তন করা হয়েছে, অথবা তোমার স্ট্রাকচার চেঞ্জ করা হয়েছে, তখন সেটাই হচ্ছে রূপগত উপযোগ। ফর এক্সাম্পল, আমরা তোমাদেরকে 2017 সালের সম্ভবত ঢাকা বোর্ডের প্রশ্নটা আমরা দেখেছিলাম, যে ইলিশ মাছের একটা উদ্দীপক ঢাকা বোর্ডে এসেছিল, যে ছোট ছোট রেণু এগুলো একটা কৃত্রিম পরিবেশে প্রজনন করিয়ে বা যেভাবে হোক তারপরে ইলিশ মাছ উৎপাদন করা হয়। তো এর কি ধরনের উপযোগ? এই যে একটা রেণু থেকে একটা মাছ বানানো উৎপাদন করা হচ্ছে কৃষি প্রজননের মাধ্যমে, তো সেটাই হচ্ছে রূপগত উপযোগ। অথবা আমরা একটু আগে কাঠের উদাহরণ দিলাম, অথবা লোহা থেকে প্লেন, লোহা থেকে গাড়ি, হ্যাঁ, অথবা মনে করো যে অন্যান্য যে সমস্ত জিনিস আকার আকৃতি পরিবর্তন করা হয়, হ্যাঁ, সে মানে যে প্লাস্টিক ছিল, প্লাস্টিক থেকে একটা কলম বানানো হলো, এটাও রূপগত উপযোগ। তো সুতরাং তুমি যখন দেখবে আকৃতি পরিবর্তন করা হচ্ছে, আকার পরিবর্তন করা হচ্ছে, তখন সেটা রূপগত উপযোগে চলে যাবে। সময়গত উপযোগ যখন এক কালের পণ্য আরেক কালে পাওয়া যাবে, এক বছরের পণ্য আরেক বছর পাওয়া যাবে, এক মাসের পণ্য আরেক মাসে পাওয়া যাবে। আমাদের সব জনপ্রিয় উদাহরণ হচ্ছে আমরা আলু বা টমেটো একবার হয় বছরে, এটা আমরা কোল্ড স্টোরেজে জমা রাখি, আবার পরে ব্যবহার করি। এটা কিসের মাধ্যমে হয়? এটা হচ্ছে সংরক্ষণ। এই জন্য প্রশ্ন আসতে পারে এই ক্ষতে কিভাবে সময়গত উপযোগ সৃষ্টি হয়। উত্তর হতে পারে সংরক্ষণের মাধ্যমে সময়গত উপযোগ সৃষ্টি হয়, অথবা তুমি বলো গুদামজাতকরণের মাধ্যমে সময়গত উপযোগ সৃষ্টি হয়। তার মানে যদি সময়গত উপযোগ কাকে বলে এটা যদি প্রশ্ন আসে, সময়গত উপযোগ কিভাবে সৃষ্টি হয়, তুমি প্রথম পেরে দিলা গুদামজাতকরণের মাধ্যমে সময়গত উপযোগ সৃষ্টি হয়, দ্বিতীয় পেরে একটা উদাহরণ দিয়ে দিলা খত জন্য। তো এরকম ভাবে এবার স্থানগত কিভাবে হয়, যদি এক স্থান থেকে আরেক স্থানে নেওয়া হয়। জাস্ট ফর এক্সাম্পল, আমাদের এখন আমের সিজন চলতেছে, হ্যাঁ, রাজশাহীর আম কোথায় চলে আসবে? নারায়ণগঞ্জে চলে আসবে, হ্যাঁ, এরকম ভাবে চাঁপাইনবাবগঞ্জের আম নারায়ণগঞ্জে ঢাকায় চলে আসবে। সেটা হচ্ছে স্থানগত উপযোগ, তাই না? আমরা যে মোবাইল ইউজ করি, এগুলো আমেরিকাতে হচ্ছে, চায়নায় হচ্ছে, আমরা যে টিভি ইউজ করতেছি জাপানে হচ্ছে, হ্যাঁ, কোরিয়ায় হচ্ছে, সেগুলো আমাদের বাংলাদেশে চলে আসতেছে। এগুলো হচ্ছে স্থানগত উপযোগ, রাইট? তাহলে আমরা বলবো স্থান পরিবর্তন। এখন যদি প্রশ্ন করা হয় যে স্থানগত উপযোগ কিভাবে সৃষ্টি হয়, স্থানগত উপযোগ পরিবহনের মাধ্যমে সৃষ্টি হয়, রাইট? পরিবহন, দ্যাট মিনস এটা হচ্ছে ওয়্যার হাউস, হ্যাঁ, গোডাউনে রাখা, সংরক্ষণ করে রাখা, কোল্ড স্টোরেজে রাখা, এটা হচ্ছে ট্রান্সপোর্টেশন, জাস্টিস। আর হচ্ছে তথ্যগত উপযোগ, সেটা হচ্ছে যখন মানুষের জ্ঞানগত প্রতিবন্ধকতা দূর করা হয়, রাইট? জ্ঞানগত প্রতিবন্ধকতা যখন দূর করা হয়, যেটার মাধ্যমে সেটা হচ্ছে তথ্যগত উপযোগ। ফর এক্সাম্পল, তোমার ইনফরমেশন দরকার, তোমার কোনো কিছুর ডেটা দরকার, তোমার কোনো কিছুর ভিডিও দরকার, তুমি শুধু ডেটা দেখে বুঝতে পারতেছো না। ফর এক্সাম্পল, সবচেয়ে ভালো উদাহরণ হচ্ছে এগুলো আমাদের জ্ঞানগত প্রতিবন্ধকতা দূর করে গুগল, জ্ঞানগত প্রতিবন্ধকতা দূর করে অ্যামাজন, জ্ঞানগত প্রতিবন্ধকতা দূর করে ইউটিউব, সার্চ ইঞ্জিনগুলো।
গুগল তোমাকে তথ্য দিচ্ছে, তুমি বিভিন্ন আর্টিকেল পাচ্ছ, বিভিন্ন ডেটাবেস পাচ্ছ। আবার তুমি যদি দেখে বুঝতে চাও তাহলে ইউটিউব ইউজ করতেছো, তখন তোমার যে একটা জ্ঞানের যে স্বল্পতা ছিল, সীমাবদ্ধতা ছিল, সেটা দূর হয়ে গেল এই ভিডিওগুলো দেখে। দ্যাট মিনস সে তোমাকে তথ্যগত উপযোগ দিয়েছে। অথবা তুমি কোনো ওয়েবসাইটে গেলা, কোনো ওয়েবসাইটে যে তুমি বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা সম্পর্কে জানতে চাচ্ছ, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা সম্পর্কে জানতে চাচ্ছ, তো তুমি ওয়েবসাইটে গিয়ে সার্চ দিলে যে বাংলাদেশের মিনিস্ট্রি অফ এডুকেশনের ওয়েবসাইটে গেলা, মিনিস্ট্রি অফ হেলথের ওয়েবসাইটে গিয়ে বিভিন্ন তথ্য পাচ্ছ, কোনো হাসপাতালের তথ্য, ডাক্তারের তথ্য, কোনো কলেজের তথ্য। এই যে এখন মানুষ যে ভর্তি হবে বিভিন্ন কলেজে, যারা এসএসসি পাস করলো, তারা এই তথ্যগুলো কোথায় পাবে? সব ইন্টারনেট। হ্যাঁ, তো সেই ইন্টারনেট কী করে? আমাদের জ্ঞানগত প্রতিবন্ধকতা দূর করে, যেটা কি উপযোগ সৃষ্টি হয়, তথ্যগত উপযোগ সৃষ্টি হয়। দ্যাট মিনস আমাদের বইয়ে, আমাদের সিলেবাসে, এবং আমরা যখন 4-5টা বই ঘাঁটি, আমরা দেখি এই 4 ধরনের উপযোগ নিয়েই প্রশ্ন আসে। তো আমি তোমাদেরকে ক্লাসে একটা প্রশ্ন করেছিলাম, তো এখন আবার আমি তোমাদেরকে সেই প্রশ্নটা, ক্লাসে হয়তো সময় অ্যাটেন্ড ছিলেন, আমি একটু সংক্ষেপে বলে ফেলি। ফর এক্সাম্পল, একবার আমাদের রাজশাহীতে অনেক আমের বাম্পার ফলন হয়েছে। তো আমের ফলন হওয়াতে আম চাষিরা অনেক খুশি, সারা বাংলাদেশে তারা এটা বিক্রি করে দিচ্ছে। তো আমাদের ঢাকার এক ব্যবসায়ী অনেক আম কিনছে, কেনার পর এখন আম এত বেশি কিনছে আর এত ফলন হয়েছে, আর অনেকে কিনছে, অনেকে বিক্রি করতেছে, মানুষের চাহিদা বেশি হয়ে গেছে। এখন তার আম সে যে এত কিনছে, সে এটা কি করতে পারতেছে না, বিক্রি করতে পারতেছে না। এখন সে চিন্তিত। হ্যাঁ, এই আমার উদ্দীপক। আমি আবারও বলছি, তুমি আমাদের রাজশাহীতে অনেক আম হয়েছে, আমাদের ঢাকার এক ব্যবসায়ী অনেক আম কিনে ঢাকায় এনে বিক্রি করতেছে, কিন্তু এখন আম বেশি হয়ে গেছে, এখন সে বিক্রি করতে পারতেছে না, মানুষ কিনতেছে না, আম নষ্ট হবে ভাব, এখন সে খুব চিন্তিত। এরকম একটা উদ্দীপক। এখন আমি গতে প্রশ্ন করলাম যে এই যে উনি কি ধরনের উপযোগ সৃষ্টি করেছেন। যদি প্রশ্ন করি যে মিস্টার অমুক কি ধরনের উপযোগ সৃষ্টি করেছেন, তাহলে দেখো এটা আমাদের সব, যেহেতু রাজশাহীর ঘটনা আছে, আবার তিনি ঢাকার ঘটনা বলছে, তিনি ঢাকায় এনে বিক্রি করছে, আমরা ইজিলি বলতে পারি যে তিনি স্থানগত উপযোগ সৃষ্টি করেছেন। আমরা গড় নিয়ম কি, কয়টা পেরা হবে? 3টা। ফাইন, আমরা জানি গত 3টা পেরা হবে। প্রথমটা জ্ঞানমূলক। তো প্রথম পেরাতে আমরা লিখবো তিনি স্থানগত উপযোগ সৃষ্টি করেছেন। এটা লিখলে তুমি একদম ইজি বিষয়। দ্বিতীয় প্যারায় এই স্থানগত উপযোগের সংজ্ঞাটা, তাই না, যেটা অনুধাবনমূলক। আর তৃতীয় প্যারায় তিনি কিভাবে স্থানগত উপযোগ সৃষ্টি করছেন সেটা তুমি বলবা। ফর এক্সাম্পল, এই যে রাজশাহী থেকে উনি ঢাকায় আনলেন, এইটাকে একটু উনি নিয়ে এসেছেন, সংরক্ষণ করেছেন, এটা করেছেন, এগুলো বলে একটা প্যারা সাজাবা। গয়ের উত্তরে বা তিনি স্থানগত উপযোগ সৃষ্টি করেছেন। আচ্ছা, গেল। এবার আমি ঘতে তোমাকে বললাম যে উনি যে চিন্তিত, ওনার আম বিক্রি হচ্ছে না, উনি এখন কি করতে পারেন? ওনার আম যে বিক্রি হচ্ছে না, উনি এখন কি করতে পারেন? আচ্ছা ভাই, আম বিক্রি হচ্ছে না, কি করবে? প্রশ্ন হতে পারে, কিন্তু আমাদের উত্তর দিতে হবে আমাদের সাথে সাজিয়ে, রাইট? আমাদের সাথে সাজিয়ে, আমাদের যে উপযোগ চ্যাপ্টারটা, এটার সাথে সামঞ্জস্য রেখে উত্তর দিতে হবে। উনি কি করবে? আম খেয়ে ফেলবে নিজে একা একা? উনি কি করবে? গরিবদেরকে বিতরণ করে দিবে? বিতরণ করলে তো ওনার তো টাকা লস, সোয়াব হবে, কিন্তু বিতরণ করে দিলে তো টাকা লস। কি করবে? উনি 2টা কাজ করতে পারে, তাই না? একটা হচ্ছে সংরক্ষণ করতে পারে, তাই সংরক্ষণ করলে কি হবে আমরা বলবো? সময়গত উপযোগ সৃষ্টি করতে পারে। হ্যাঁ, সময়গত উপযোগ সৃষ্টি করতে পারে, যে উনি কোল্ড স্টোরেজে আমকে সংরক্ষণ করে রাখবেন, পরবর্তীতে আম যখন বাজারে একটু কমে যাবে, আমের একটু ক্রাইসিস সৃষ্টি হবে এবং মানুষ আম খেতে চাইবে, তখন তিনি বিক্রি করতে পারে। কিন্তু এটা আমি পছন্দ করব না, এই কারণে যে আম আসলে দীর্ঘদিন সংরক্ষণ করে রাখার মতো জিনিস না। হ্যাঁ, এই জন্য এটা দিলে যে কেটে দেওয়া হবে ঠিক এরকম না। তুমি যদি উত্তরটা এভাবে দিতে পারো সময়গত, এরপর সময়গত সংজ্ঞা দাও, যেটা নিয়ম, এরপরে কেন সময়গত কীভাবে করবে, হয়তো কিছু নাম্বার দিবে, কিন্তু এটা বেস্ট উত্তর হয় উনি রূপগত উপযোগের মাধ্যমে ওনার চিন্তা দূর করতে পারে। রূপগত উপযোগ কি? আমরা একটু আগে পড়ছি, রূপগত উপযোগ হলো আকার আকৃতি চেঞ্জ করা। তাই তুমি আমের আকৃতি চেঞ্জ করে উনি ওনার সমস্যা দূর করতে পারে। আমের আকৃতি কীভাবে চেঞ্জ করবে? উনি আম দিয়ে জুস বানাতে পারে, উনি আম দিয়ে চাটনি বানাতে পারে, আম দিয়ে আচার বানাতে পারে, তাই না? আম দিয়ে ম্যাঙ্গো বার বানাতে পারে, আম দিয়ে ম্যাঙ্গো ফ্লেভারের চকলেট বানাতে পারে। তার মানে ওনার কাছে অনেকগুলো অপশন আছে, রাইট? আমরা যদি চিন্তা করি, আমরা একটা দোকানে যাই, মুদি দোকানে যাই, একটা ডিপার্টমেন্টাল স্টোরে যাই, ম্যাঙ্গো ফ্লেভারের কত কিছু আছে। ম্যাঙ্গো জুস হয়, ম্যাঙ্গো বার হয়, ম্যাঙ্গো চকলেট হয়, ম্যাঙ্গো তারপরে ওই আচার হয়, রাইট? আমের আচার।
তো এগুলো যদি এই কাজটা করে যে আমের আচারের কোনো কোম্পানির সাথে যোগাযোগ করে, আমের জুস বানায় এমন কোনো কোম্পানির সাথে যোগাযোগ করে, ম্যাঙ্গো বার বানায়, ম্যাঙ্গো চকলেট বানায় এমন কোনো কোম্পানির সাথে যোগাযোগ করে উনি এগুলো আকার আকৃতি চেঞ্জ করে ফেলে, রূপগত উপযোগ সৃষ্টি করে, তাহলে কিন্তু ওনার জন্য অনেক বেটার। এবং আমও নষ্ট হলো না, সব বিক্রি হয়ে গেল, আবার এটা পরবর্তীতে ফার্দার ভাবে আবার সেল করা যাচ্ছে, রিসেল করা যাচ্ছে। তাহলে আমাদের উত্তর হতে পারে উনি রূপগত উপযোগ সৃষ্টি করতে পারে। আমরা ঘয়ের উত্তরে খেলে কি হবে, অবশ্যই প্রথম প্যারায় একদম রিয়েল উত্তরটা উনি রূপগত উপযোগ সৃষ্টি করতে পারেন। দ্বিতীয় প্যারায় রূপগত উপযোগের সংজ্ঞা, তৃতীয় প্যারায় ওনার সমস্যাটা নিয়ে আমরা আলোচনা করব, আর চতুর্থ প্যারায় উনি কিভাবে রূপগত উপযোগ সৃষ্টি করবেন, রূপগত উপযোগ সৃষ্টি করে কি করতে পারে। আমরা যেগুলো বললাম ম্যাঙ্গো বার বা ম্যাঙ্গো জুস বা ম্যাঙ্গো চকলেট বা ম্যাঙ্গো আচার, এইগুলো করতে পারে, এইগুলো আমরা লিখে চতুর্থ প্যারা শেষ করবো। দ্যাট মিনস এভাবে যদি হয়, এভাবে যদি এক একটা প্রশ্ন আসে উপযোগে, এই 4টা আইটেম আছে, এগুলো যদি তুমি পড়ো আশা করা যায় উপযোগ থেকে প্রশ্ন আসলে আর কখনোই ইনশাল্লাহ তোমার মিস হবে না। এবং আমি গত 3 বছরের প্রশ্ন থেকে আমি তোমাদেরকে মোটামুটি এটা সিউরিটি দিতে চাচ্ছি যে উপযোগ থেকে এবারে প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি। উপযোগ থেকে উপযোগ মাত্র 4টা, অনলি রূপগত, সময়গত, স্থানগত, তত্ত্বগত। সুতরাং তোমার এমন আহামরি কিছু লাগতেছে না, তুমি যদি ঘর 4টা পেরা কনফার্ম করতে পারো আরামে তুমি 4টা নাম্বার পাই যাবে। এবং আমরা সৃজনশীলে আমরা দেখি 4টা পেরা জাস্টিফাইড হলে আমরা কখনো নাম্বার কাটা, নাম্বার রেখে আমরা বড় লোক হবো না। আর এই করোনা কালে তোমরা কষ্ট করে পড়তেছো, তোমরা লেখলে আমরা খুশি, ভালো করে লেখবা, সুন্দর করে লেখবা, নাম্বার পাই যাবে ইনশাআল্লাহ। আর আরেকটা লাস্টের টপিক আমাদের এই চ্যাপ্টারে আমরা বলেছিলাম উৎপাদনশীলতা। আমাকে একটু সময় দাও, আমি একটু লিখে নিই, তাহলে বলতে সুবিধা হবে। যারা খাতা কলম নিয়েছো তাদের জন্য একটু উপকার হবে, কারণ এইগুলো লেখলে আমি তোমাকে 99% কনফার্ম করতে পারি ইনশাল্লাহ এর মধ্যে থেকে, এর বাইরে আসার কোনো সুযোগ নেই, কারণ সিলেবাসে নাই, দিবে কোথা থেকে। হ্যাঁ, উৎপাদনশীলতা 1 নম্বর হচ্ছে মোট উৎপাদনশীলতা। দেখো বিভিন্ন বোর্ডে তোমরা টেস্ট পেপার অবশ্যই কিনছো, দেখো বিভিন্ন বোর্ডে যে প্রশ্নগুলো আসছে এই 4টা উৎপাদনশীলতার বাইরে এই পর্যন্ত আসে নাই, ইতিহাসে হয় নাই, ভবিষ্যতে হবে কিনা আল্লাহ ভালো জানে, কিন্তু আমি বলবো হওয়ার কোনো সুযোগ নাই। আমাদের যেই সিলেবাস আছে বোর্ড থেকে দেওয়া, এক এক বই এক এক কথা লেখা থাকতে পারে, বাট বোর্ডের সিলেবাসে এই 4টা আমাদের উৎপাদনশীলতা আছে। এই 4টা উৎপাদনশীলতা যদি তুমি সূত্রগুলো মুখস্থ করে ফেলো, গ নাম্বারে যেটা দিবে একদম ইজি, খালি বলবে যে 2011 সালে অমুক কোম্পানির মোট উৎপাদনশীলতা বের করো, 2011 সালে অমুক কোম্পানির শ্রমের উৎপাদনশীলতা বের করো, 2011 সালে অমুক কোম্পানির যন্ত্রের উৎপাদনশীলতা বের করো, একদম গ একদম ইজি। তুমি খালি কি করবে, অনেক কমেন্ট করছে। আমি আর নিচেরটা লিখলাম না, এখানে তোমরা বুঝে ফেলছো। যদি মোট উৎপাদনশীলতা বলে মোট উৎপাদন মূল্য ডিভাইডেড বাই মোট উপকরণের মূল্য, মোট শ্রমের উৎপাদনশীলতা বললে মোট উৎপাদন মূল্য ডিভাইড বাই মোট শ্রমের মূল্য, যন্ত্রের উৎপাদন কিনতে বললে মোট, সব কিছু দিয়ে দেখো মোট উৎপাদনের মূল্য, মোট উৎপাদনের মূল্য, মোট উৎপাদনের মূল্য থাকে উপরে, আর আমাদের নিচে থাকে যে জিনিসটা দিচ্ছি, শ্রম বললে শ্রমের মূল্য, যন্ত্র বললে যন্ত্রপাতির মূল্য, কাঁচামাল বললে কাঁচামালের মূল্য। তার মানে উপরে যেটা থাকে সেটা সব সেম, নিচেরটা যেটা চাই সেটা হয়ে যায়। আর এই শুধুমাত্র মোটের ক্ষেত্রে কি করতে হয়, মোটের ক্ষেত্রে সব উপকরণগুলো যোগ দিতে হয়। উপকরণ কয়টা থাকে, প্রশ্নের সর্বোচ্চ শ্রম, যন্ত্রপাতি, কাঁচামাল 3টা থাকে, এর বেশি উপকরণ থাকে না। দ্যাট মিনস মোট উপকরণ বলতে শ্রমের মূল্য প্লাস যন্ত্রের মূল্য প্লাস কাঁচামালের মূল্য।
ঠিক আছে, একদম একদম ইজি হবে। এবং তোমরাও আমি আশা করি যখন এর আগে তোমরা বিভিন্ন পরীক্ষাগুলো দিছো সেখানে কোনো সমস্যা নেই। সমস্যা হয় ঘতে কি করে, সেটা করে হচ্ছে একই কোম্পানির 2 বছরের তথ্য দেয় এবং বলে যে এই বছরের সাথে এই বছরের তুলনা করো। ফর এক্সাম্পল দিবে যে XYZ কোম্পানি, এই কোম্পানি 2017 সালে উৎপাদনশীলতা ছিল 1:1, 2018 সালে উৎপাদনশীলতা মূল্যায়ন করো। তাহলে তোমার কি করতে হবে, 2018 সালেটা বের করতে হবে আর 17 সাথে তুলনা করতে হবে। আর কোনো টিচার এক কোম্পানির 2 বছরের তথ্য না দিয়ে 2 কোম্পানির একই বছরের তথ্য দেয়। এই কোম্পানি এই পরিমাণ করছে, এই কোম্পানি সেই পরিমাণ করছে, এখন তোমরা তুলনা করো। তো তোমাকে জাস্ট করতে হবে কি, যেটা সে দিয়ে দিয়েছে সেটা উল্লেখ করে, হ্যাঁ অবশ্যই ওই নতুন কোম্পানিটা বের করে তুলনা করবা। এখানে একটা জিনিস মনে রাখতে হয়, যেহেতু অঙ্ক সেহেতু এখানে 3 প্যারা, ঘতে যে 4 প্যারা, এই প্যারাগুলা মেনটেন করবা কিভাবে দেখো। আমি তোমাকে শুধু একটু ছোট্ট উদাহরণ দিয়ে দিচ্ছি, দেখো। ঠিক আছে, মনে করো XYZ কোম্পানির মোট উৎপাদনশীলতা বের করো, গতে দিল। তাহলে তুমি এখানে গতে যেহেতু 3টা প্যারা কিভাবে করবা, অবশ্যই যেটা বের করতে বলছে, ঠিক আছে, সেটার সংজ্ঞা তুমি প্রথম প্যারা দিবে। ফাইন, আমি একটু দ্রুত লেখার জন্য হয়তো লেখাগুলো একটু কম যাবে, আমি বলে দিচ্ছি। উৎপাদনের মোট মূল্যকে উৎপাদনের উপকরণের মোট মূল্য দিয়ে ভাগ করলে যা পাওয়া যায় তাকে মোট উৎপাদনশীলতা বলো। এই তুমি যেটা চাইলো, XYZ কোম্পানির মোট উৎপাদনশীলতা বের করো, অথবা XYZ কোম্পানির কাঁচামালের উৎপাদনশীলতা বের করো, অথবা XYZ কোম্পানির শ্রমের উৎপাদনশীলতা বের করো, অথবা XYZ কোম্পানির যন্ত্রের উৎপাদনশীলতা বের করো। যে জিনিসটার উৎপাদনশীলতা বের করতে বলবে সেটার সংজ্ঞা লিখবে এক প্যারায়। দ্বিতীয় প্যারায় তুমি সূত্রটা দিবে, লিখবে সূত্রটি নিম্নরূপ। রেখে তুমি কি লিখবে, মোট উৎপাদন মূল্য ডিভাইডেড বাই মোট উপকরণ মূল্য। এই যে সংজ্ঞাটা তুমি দ্বিতীয় প্যারায় দিলা। সেক্ষেত্রে আরেকটা বাড়াতে পারো, আমরা একটু আগে যেটা করেছি যে মোট উৎপাদন মূল্য, নিচে হচ্ছে শ্রমের মূল্য প্লাস যন্ত্রের মূল্য প্লাস কাঁচামালের মূল্য, তাই। এরপরে তুমি তৃতীয় প্যারায় চলে যাবা, যেখানে আমরা জানি প্রশ্নে দেওয়া আছে এইভাবে লেখে, কাঁচামালের উৎপাদনশীলতা কত দেওয়া, যন্ত্রের উৎপাদনশীলতা কত দেওয়া, শ্রমের উৎপাদনশীলতা কত দেওয়া, সেগুলো লিখে লিখে অঙ্কের মতো করবা। দ্যাট মিনস যেটা তোমরা করো সেটা হলো ওই 3 নাম্বার প্যারাটা দিয়ে শুরু করে দাও। হ্যাঁ, শুরু করে দিলেও হয় না, খারাপ হয় না, কিন্তু আসলে উপরের 2টা প্যারা স্কেপ করলে এখানে 3-3 না দেওয়াটাই যুক্তিযুক্ত, যেহেতু আমরা তোমার থেকে কিছু জ্ঞানও চাচ্ছি। হ্যাঁ, সেহেতু তুমি যদি আগে সংখ্যাটা দাও, এরপরে সূত্রটাও দাও, তখন আমি কনফার্ম হলাম যে এই স্টুডেন্টটা সব কিছু জানে, তার কোনো নলেজের কোনো গ্যাপ নেই, তাকে নাম্বার দিতে আমাদের কোনো সমস্যা নেই। এই জন্য এবং ঘতেও যখন তুমি দেখবা যে তুমি যখন 2টা কোম্পানি তুলনা করতে বলবে, যে জিনিসটা তুলনা করতে বলবা সেটার আগে সংজ্ঞা দিবা, সেটা সূত্র দিবা, এরপর তোমার যে কোম্পানিটা দেওয়া আছে সেটা তুমি তৃতীয় প্যারা লিখবা, চতুর্থ প্যারা একটা তুলনা করবা এবং তোমার কথাটা দিবা। আর মনে রাখবা, এই তুলনা করার ক্ষেত্রে যে কোম্পানিটা ভালো হয়, উৎপাদনশীলতা বেশি হয়, সেই কোম্পানি সন্তোষজনক অবস্থায় আছে, আর যে কোম্পানির উৎপাদনশীলতা কম হয় সেটা একটু সমস্যায় আছে। এই কথাগুলো লিখে দিলে টিচার বুঝে যে আসলে আমরা বের করলাম উত্তর 3:1, আর একটা কোম্পানি 2:1 বের করলাম। তো সূত্র মুখস্থ করে সবাই পারে, কিন্তু কোনটা বেটার,
কোনো কোনো ক্ষেত্রে কম হলে বেটার, কোনো কোনো ক্ষেত্রে বেশি হলে বেটার, কোনটার ক্ষেত্রে কম হলে বেটার, কোনটার ক্ষেত্রে বেশি হলে বেটার, এই মন্তব্যটা তোমার থেকে চাওয়া হয়। যখন তুমি দেখলে যে শ্রমের উৎপাদনশীলতা চাইলো এবং এক কোম্পানি 3:1, এক কোম্পানি 2:1, তো অবশ্যই 3:1 বেশি ভালো। তো সেক্ষেত্রে তুমি লিখে দিলে যে এই কোম্পানির অবস্থা সন্তোষজনক, এই কোম্পানির অবস্থা ভালো। তাই তাহলে আমরা কিন্তু আমাদের মোটামুটি আমাদের যে উদ্দেশ্য ছিল প্রথম চ্যাপ্টারের মূল টপিকগুলো দেওয়া, ক খ গ এভাবে ভাগ করে দেওয়া, এর বাইরে আশা করি নাই। তোমরা আমার সাথে মেসেঞ্জারে অনেকেই যুক্ত আছো অথবা এএনসি গ্রুপে তোমরা আমাকে পাবা। সেখানে তোমরা আমাকে আলাদা করে প্রশ্ন করতে পারো, তোমরা আমাকে এই নামে পাবা। এই নামে আমাকে তোমরা এনসি গ্রুপে পাবা। সেখানে তোমরা ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়ে যদি আমার সাথে কানেক্ট হও, আমার সেকশনে যারা, আমার আন্ডারে যারা, তারা কিন্তু অলরেডি কানেক্টেড। কিন্তু যারা আমার আন্ডারে না, আমার বাইরে যারা, আমার অন্য টিচারদের তত্ত্বাবধানে যারা আছো, তারাও ইচ্ছে করলে এখানে যুক্ত হয়ে প্রথম অধ্যায় নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে করবা। ইনশাল্লাহ আমি তোমাদেরকে ফ্রুটফুল অ্যান্সার দিব। আর যদি চাও যে না এটা নিয়ে আবার আলোচনা করার জন্য, তাহলে নেক্সট আবার ইনশাল্লাহ আলোচনা করবো অন্য পরের ক্লাসটাতে। তো এখন আমরা সেকেন্ড চ্যাপ্টারে চলে এসেছি। এখনো যেহেতু আমাদের কাছে 20 মিনিট আছে, আমরা আশা করি সেকেন্ড চ্যাপ্টারে আমরা শেষ করতে পারবো ইনশাল্লাহ। আমাকে একটু সময় দাও, আমি লিখে নিয়েছি। আর প্রথম চ্যাপ্টারে উৎপাদন, উপযোগের প্রকারভেদ, উৎপাদনশীলতা, এইগুলোর বাইরে আমার ক খ গ ঘ কোনো কিছু নেই। তোমরা অবশ্যই কাইন্ডলি টেস্ট পেপার কিনেছো, আমি শিওর, ভালোরা তো অবশ্যই কিনেছো। যারা এখনো কিনো নাই, যারা কিনছে তাদের থেকে কালেক্ট করে হলেও তোমরা বিগত 2 বছরের প্রশ্নগুলো অবশ্যই অবজার্ভ করবা এবং ওগুলো সলভ করবা। তাহলে দেখবা ক খর ক্ষেত্রে কোনো সমস্যা হচ্ছে না। হ্যাঁ, ফাইন। এরপরে আমরা চলে যাই আমাদের দ্বিতীয় অধ্যায়, উৎপাদনের উপকরণ। দ্বিতীয় অধ্যায় উৎপাদনের উপকরণ নিয়ে কথা হচ্ছে। মানে আমরা যে এখন উৎপাদন করব বললাম, এতক্ষণ উৎপাদন নিয়ে আলোচনা করলাম। এখন উৎপাদন কিভাবে করব, উৎপাদন করতে কি কি লাগে আমরা জানি। উৎপাদনের উপকরণ তুমি যা উৎপাদন করো, ফর এক্সাম্পল তুমি কলম উৎপাদন করবা, ফর এক্সাম্পল তুমি মোবাইল উৎপাদন করবা, ফর এক্সাম্পল তুমি টিস্যু উৎপাদন করবা, হোয়াট এভার ইউ প্রডিউস ইউ মাস্ট নিড ইজ ফর ইনগ্রেডিয়েন্টস তোমার লাগবে। এই 4টা ছাড়া উৎপাদন সম্ভব না। তাই এখন সবার আগে আমরা একটা একটা করে যাচ্ছি। সেটা হচ্ছে ভূমি। ভূমি কি? ভূমি হচ্ছে যা প্রকৃতির দান, প্রকৃতি থেকে আমরা পাই, আমাদের কোনো যোগান দাম নেই, আমাদের নিজের পকেট থেকে খরচ করে ওটা বানাতে হয় না, ওটা আল্লাহ দিয়েছে। তারপরে যদি আমরা হ্যান্ড ওভার করি, হাত বদল করি, তখন টাকা লাগতে পারে, কিন্তু প্রকৃতির দান। ভূমির মধ্যে কি কি আছে? সবার আগে আমরা বলবো আলো, বাতাস। এগুলো উৎপাদনে লাগে না। কোন ফ্যাক্টরি আছে বাতাস লাগে না? কোন ফ্যাক্টরি আছে আলো লাগে না? পৃথিবীর কোনো ফ্যাক্টরি নেই। আলো, বাতাস, কিন্তু যেগুলো খুবই ইম্পর্টেন্ট সেগুলো হচ্ছে খনিজ পদার্থ। খনিজ পদার্থ, জ্বালানি তেল বলো, লোহা বলো, গ্যাস বলো, হ্যাঁ, তারপরে তোমার যে কয়লা বলো, এগুলো ছাড়া তো কোনো ফ্যাক্টরি অসম্ভব করা। হ্যাঁ, তারপর তোমার পানি। পানি হচ্ছে সবচেয়ে আল্লাহর দান, যেটা সবচাইতে বেশি ইম্পর্টেন্ট। ভূমির মধ্যে পানি ছাড়া তো কোনো ফ্যাক্টরি সম্ভব না। এই জিনিসগুলো, এইটার একটা ভালো জিনিস হচ্ছে এগুলো কোনো যোগান দাম নেই, এগুলো আমরা প্রডিউস করি না, এগুলো প্রকৃতির প্রদত্ত এগুলো। হ্যাঁ, এবং এগুলো নবায়নযোগ্য, এগুলো তোমার অবিনশ্বর, চলতে থাকবে। এগুলোর ফর্ম চেঞ্জ হবে, কিন্তু এগুলো কোনো শেষ হবে না। এক জায়গায় শেষ হয়ে গেলে আরেক জায়গা থেকে পাওয়া যাবে। হোয়াটএভার। তো ভূমি থেকে যেটা হয়, ভূমি কাকে বলে, এই কর প্রশ্ন আসে বেশি। হ্যাঁ, ভূমি কাকে বলে এরকমই। হ্যাঁ, কিন্তু ভূমি অবিনশ্বর বা ভূমির যোগান দাম নেই, এই জাতীয় খর প্রশ্ন আসতে পারে ভূমি থেকে। ওখানটাকে কেটে দেন, ওটা আলোর মধ্যে পড়ে, আলোর মধ্যে পড়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, বোঝা যায় না, এই জন্য আমরা এখানে লেখেন যাতে সুবিধা হয়। দেখো, এই ক থেকে ভূমি কাকে বলে, এটা একদম আসতে পারে রিয়েলি। আর কতে যেটা আসতে পারে, কয়েকটা প্রশ্ন আমি বলি, তোমরা কাইন্ডলি লিখে ফেলো, এটা বেটার হয়। একটা হচ্ছে ভূমি অবিনশ্বর, ব্যাখ্যা করো। ভূমির যোগান দাম নেই,
ব্যাখ্যা করো, ভূমিতে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি কার্যকর ব্যাখ্যা করো। এই খতে এই প্রশ্নগুলো আসতে পারে। তো তোমরা যদি এগুলো কাইন্ডলি ওই আমাদের প্রত্যেকটা বইয়ে ভূমির বৈশিষ্ট্য, হ্যাঁ, এই টপিকটা আছে, এই ভূমির বৈশিষ্ট্য এই টপিকে তোমরা সব পাবা। আমি যে তিনটা বললাম আবার বলছি, ভূমির যোগান দাম নেই, ভূমি অবিনশ্বর, ভূমিতে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি কার্যকর। এই প্রত্যেকটা বই, যে বই তুমি ফলো করো, এই তিনটা পয়েন্ট পাবা। তুমি পরে ক্ষয়ের জন্য অ্যান্সার করে নিবে। ক্ষয়তে কি করবা, প্রথম প্যারায় ভূমির সংজ্ঞাটা দিবা, দ্বিতীয় প্যারায় যে জিনিসটা চাবে অবিনশ্বর বা যোগান দাম নেই বা ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি কার্যকর, এই জিনিসগুলো লিখে দিবে। আচ্ছা, এরপর আমরা যদি শ্রমে যাই, আমাদের শ্রমের মধ্যে আছে দুই প্রকার শ্রম। শ্রম দুই প্রকার, একটা হচ্ছে মানসিক, একটা হচ্ছে শারীরিক। এটা নিয়ে আমাদের সবচেয়ে বেশি অনেক প্রশ্ন আসে, বিভিন্ন বোর্ডের কোশ্চেনগুলো দেখলে তোমরা ইজিলি পাবা যে মানসিক শ্রম, শারীরিক শ্রম নেই। এবং বেশিরভাগ ক্ষেত্রেই ডেভেলপার্সদের প্রশ্ন বিভিন্ন বোর্ডে আসছে, কেমন যে একটা কোম্পানি, ডেভেলপিং কোম্পানি, তারা বিল্ডিং বানায়, সেখানে অনেক শ্রমিক কাজ করে, কিন্তু এরা তত্ত্বাবধায়ক মিস্টার শামীম সাহেব উনি ওরকম দেখাশোনা করেন। তো প্রশ্নে আসে যে দুইজনের, শামীম সাহেব এবং শ্রমিক, সবার শ্রম এক হলেও শ্রম ভিন্ন, ব্যাখ্যা করো জিনিসটা। আসলে আমরা জানি যারা নাকি শারীরিক শ্রম দেয় তারা কি শক্তির জন্য শক্তিটা দেয়, আর একটা হচ্ছে এই ব্রেন ইউজ করে, তারা হচ্ছে মানসিক শ্রম দেয়। দুইটাই শ্রম হইলেও দুইটা এক না, দুইটা ভিন্ন। আর শ্রম হইতে গেলে আর একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, শ্রমের সংজ্ঞাটার মধ্যে কিন্তু আছে যে শ্রম হইতে হবে অর্থ উপার্জনের উদ্দেশ্যে। যদি অর্থ উপার্জনের উদ্দেশ্য ছাড়া তুমি যতই শারীরিক শ্রম দাও, যতই ঘাম জড়াও, আমরা বিকালবেলা কিন্তু মাঠে যেয়ে ক্রিকেট খেলি, আমরা বিকালবেলায় মাঠে যেয়ে ফুটবল খেলি, আবার মেসিও ফুটবল খেলে, আবার আমাদের সাকিব আল হাসানও ক্রিকেট খেলে, কিন্তু তাদেরটা কিন্তু অর্থ উপার্জনের উদ্দেশ্য আছে। কিন্তু আমাদের বিকালের খেলায় অর্থ উপার্জনের উদ্দেশ্য আছে নেই, আমরা অর্থ উপার্জনের উদ্দেশ্য করি না। এই জন্য আমাদের এই শারীরিক প্রচেষ্টাটা শ্রম না, কিন্তু তাদের শারীরিক প্রচেষ্টাটা শ্রম। এই জন্য শ্রম হইতে হলে কি হইতে হবে, আর্থিক উদ্দেশ্য থাকতে হবে। আর দুই নাম্বার, দুইটা পার্ট, একটা মানসিক আর শারীরিক। যারা বেশি শ্রম দেয়, লেবার শ্রেণী হোক অথবা নিম্ন শ্রেণী হোক, অথবা যারা মজুরির বিনিময়ে কাজ করে, তারা শারীরিক শ্রম দেয়। আর যারা মানসিক শ্রম দিচ্ছে তারা ব্রেন ইউজ করছে এবং বেতন যুক্ত হয় অথবা সম্মানই প্রাপ্ত হয়। রাইট, ফাইন। এটা থেকে প্রশ্ন আসতে পারে শ্রম কাকে বলে, মানসিক শ্রম কাকে বলে, শারীরিক শ্রম কাকে বলে, এই জাতীয়। আচ্ছা, মূলধনের ক্ষেত্রে আমাদের মূলধনের একটা কমন ক্ষয়ের প্রশ্ন হচ্ছে মূলধন। সকল অর্থই মূলধন নয়, সকল অর্থই মূলধন নয়। আরেকটা কমন প্রশ্ন হচ্ছে মূলধন উৎপাদনের উৎপাদিত উপাদান। আমি শিওর, আমি কনফার্ম করছি তোমাকে, তুমি যে বই ইউজ করো, যে রাইটারের বই ইউজ করো, যেই মূলধনের বৈশিষ্ট্যের মধ্যে দুইটা পয়েন্ট পাবে। একটা হচ্ছে সকল অর্থই মূলধন নয়, আর একটা হচ্ছে মূলধন, মূলধনের উৎপাদিত উপাদান। এখন সকল অর্থই মূলধন নয়, আমি তোমাদেরকে দেখাচ্ছি। মানুষ সবার আগে অর্থ মানুষ পায়, এটা হচ্ছে অর্থ উপার্জন। অর্থ উপার্জন করার পরে মানুষ ভোগ করে, তাই ভোগের পরে কিন্তু পুরাটাই ভোগ করে না, কিছু সে সঞ্চয় করে। তাহলে অর্থ উপার্জনের পরে ভোগ করার পরে কিছু থেকে যায়, সেটাকে বলে সঞ্চয়। এই সঞ্চয়ে মানুষ কি করতে চায়, আবার ইনভেস্ট করতে চায়, বিনিয়োগ করতে চায়, বা রেখে দিতে এবং বাড়াতে চায়। তো অনেক সময় নিজের সঞ্চয় দিয়ে সম্ভব না। ফর এক্সাম্পল, আমি 20,000 টাকা বেতন পাই, আমার 18,000 টাকা খরচ হয়ে যায়, 2,000 টাকা করে আমি প্রতি মাসে জমাই। কিন্তু 2,000 টাকা করে 5 মাস জমানোর পর 10,000 টাকা হলো। 10,000 টাকা তো আরেক জায়গায় বিনিয়োগ করা যায় না। 10,000 টাকা দিয়ে এখন কোনো ব্যবসা হবে না। মনে করো যে ব্যবসা করার জন্য আমার 10 লাখ টাকা দরকার, তাহলে আর বাকি টাকা আমি কি করব, আমি যেটা করবো সঞ্চয় সংগ্রহ করবো। সঞ্চয় সঞ্চয় সংগ্রহ মানে আমি যেরকম সঞ্চয় করছি এরকম আরো 4, 5 জন, 10 জন, 20 জন আমি জোগাড় করবো, তাদের সঞ্চয়গুলো সংগ্রহ করে আমি ইনভেস্ট করবো। এই বিনিয়োগটাকে বলা হয় কি, মূলধন। আমরা কিন্তু এখানে অর্থ পেয়েছি, অর্থকে কিন্তু মূলধন বলা হয় নাই, সঞ্চয়কে মূলধন বলা হয় নাই, সঞ্চয় কালেকশনকে মূলধন বলা হয় না। কিন্তু যখন এই আমার উপার্জিত অর্থ সঞ্চয় করে, সঞ্চয় সংগ্রহ করে বিনিয়োগে কাজে লাগছে, তখন সেটাকে আমি কি বলতেছি, মূলধন। এই জন্য সকল অর্থই মূলধন নয়। মূলধন হইতে গেলে যে সংজ্ঞাটা লাগবে সেটা হচ্ছে
আমার উপার্জনের যে অর্থটা ভোগের পরে থাকে এবং সেটা আমি পুনরায় উপার্জনের জন্য বিনিয়োগ করি, সেটা হচ্ছে মূলধন। ভাই আমাদের একদম সাধারণ ভাষায় ইনভেস্টমেন্ট কাকে বলে, বিনিয়োগ কাকে বলে? যখন পুনরায় অর্থ উপার্জনের উদ্দেশ্যে আমার কিছু অর্থ আমি লগ্নি করি, সেটাকে বলা হচ্ছে বিনিয়োগ, বা ওই অর্থটাকে বলা হচ্ছে মূলধন। তাই আচ্ছা, এখান থেকে কয়েকটা প্রশ্ন আসতে পারে। এটা হচ্ছে তোমার মূলধন, মূলধন মূলধন মূলধনের তোমার যে প্রসেস, কিভাবে মূলধন গঠিত হয়, মূলধন গঠনের পর্যায় সমূহ লিখো। ফতে অনেক সময় প্রশ্নটা আসে, মূলধন গঠনের পর্যায় সমূহ লিখো, তোমরা অবশ্যই প্রসেসটা দিয়ে দিবা। আবার ফতে দিতে পারে মূলধন কিভাবে গঠিত হয় ব্যাখ্যা করো, তোমরা এটা দিয়ে দিবা। আবার ফতে আসতে পারে মাঝে মাঝে যে অর্থ উপার্জন কি ব্যাখ্যা করো, সঞ্চয় সংগ্রহ বলতে কি বুঝে ব্যাখ্যা করো, বাট এবার এই জন্য। আর বড় হওয়ার জন্য যেটা আসে, যখন মনে করো একজন মানুষ অনেক ব্যবসা করার চিন্তা আসে, অনেক পরিশ্রম করতে পারে, কিন্তু সে টাকা পাচ্ছে না। তাই টাকার জন্য তাকে কি করতে হচ্ছে? দেখা যাচ্ছে যে সে কোনো ব্যাংকের থেকে ঋণ নিতে হচ্ছে, অথবা কোনো এসএমই ব্যাংকের থেকে, ব্র্যাক ব্যাংক জাতীয় ব্যাংকের থেকে, বা ক্ষুদ্র ঋণ গ্রামীণ ব্যাংক, ব্র্যাক ব্যাংক, এগুলো থেকে মাইক্রো ক্রেডিট নিচ্ছে। এসব কথা যদি লেখা থাকে এবং প্রশ্ন যদি বলা থাকে যে উনি কোন ধরনের উৎপাদনের উপকরণের অভাবে ভুগছেন, তখন তুমি বলতে পারবা যে উনি উৎপাদনের মূলধন উপকরণের অভাবে ভুগছেন। তাই আর সংগঠনটা কি? সংগঠন হচ্ছে, দেখো তুমি এক জায়গায় থাকে, তো সেটা শ্রমিক হোক অথবা বড় বেতনভুক্ত ম্যানেজার হোক, তারা এক জায়গায় থাকে। আবার সঞ্চয় তো বিভিন্ন জায়গায় থাকে। এখন এই ভিন্ন জায়গায় থাকায় ভূমি, ভিন্ন জায়গায় থাকা শ্রম, ভিন্ন জায়গায় থাকা মূলধন, এই তিনটাকে এক করবে কে? যে করে সেটাকে বলে সংগঠক, যে করে তাকে বলা হয় সংগঠক, আর যেভাবে করা হয় প্রক্রিয়াটাকে বলা হয় সংগঠন। অর্থাৎ উৎপাদনের আরো তিনটি উপকরণ, ভূমি, শ্রম এবং মূলধনকে প্রক্রিয়াকে বলা হয় সংগঠন। এখন এগুলোকে কাজে লাগানো, ভূমি আছে, শ্রম আছে, মূলধন আছে, এগুলোকে ব্যবহার করে উৎপাদনের কাজে প্রয়োগ করার জন্য যে অর্গানাইজেশন লাগে, যে ফর্ম লাগে, সেটাকে বলে সংগঠন। এখন এই ফর্মটা বিভিন্ন ধরনের হয়, তখনই আমরা চলে যাবো সংগঠনের প্রকার। রাইট, আমাদের একটু ইজিবিজি হয়ে গেছে, আমরা একটু পরিষ্কার করে নিই। সংগঠনের প্রথমেই থাকবে হচ্ছে এক মালিকানা সংগঠন। হ্যালো, 2 নাম্বার থাকবে হচ্ছে অংশীদারি সংগঠন। হ্যালো, 3 নাম্বার হচ্ছে সমবায় কোম্পানি। হ্যালো, রাষ্ট্রীয়। হ্যালো ভাই, হ্যালো, আর হচ্ছে ব্যবসায়ী জোট। ওকে, তোমরা যখন আমাদের ব্যবস্থাপনা সাবজেক্টে দেখবা, প্রত্যেকটার জন্য এক একটা চ্যাপ্টার আছে, এবং এটা তোমরা নির্ভয় থাকো। আমাদের বিপণনে সংগঠনে যে টপিকটা, সেখানে এই চারটার বিস্তারিত দরকার নেই, তোমাকে খালি জানতে হবে কাকে বলে। অনলি এক মালিকানা কাকে বলে, অংশীদারি কাকে বলে, সমবায় কাকে বলে, রাষ্ট্রীয় কাকে বলে, কোম্পানি কাকে বলে, এগুলোর বিস্তারিত জন্য আমাদের ব্যবস্থাপনা সাবজেক্ট আছে, এবং সেখান থেকে এগুলো প্রত্যেকটা প্রকারভেদ আছে। তোমরা জানো অংশীদারি অনেক প্রকার, সমবায় অনেক প্রকার, কোম্পানি অনেক প্রকার, প্রাইভেট কোম্পানি, পাবলিক, অনেক কিছু তোমরা জানো। এগুলো আমাদের এখানে আসবে না, এখানে এগুলো খালি কাকে বলে আসবে। এবং ব্যবসায়ী জোট, এই জিনিসটা বারবার বিভিন্ন বোর্ডের আমরা যখন টেস্ট পেপার সলভ করি, আমরা ক্লাসেও দেখেছি, তোমাদের সাথে আমাদের আগেও শেয়ার হয়েছে, এই ব্যবসায়ী জোট কাকে বলে, এই জিনিসটা অনেক বেশি আসে। তাহলে যদি তোমাকে প্রশ্ন দিয়ে দেয় এরকম যে একজন ব্যক্তি, উনি ওনার কিছু জমি আছে এবং উনি শ্রম দিতেও প্রস্তুত এবং ওনার কিছু অর্থ আছে, কিন্তু উনি একা একা ব্যবসাটি পরিচালনা করতে পারছেন না। আমি যদি তোমাকে বলি গতে যে উনি কোন ধরনের সমস্যায় ভুগছেন, তাহলে তোমাকে সাথে সাথে বলে দিতে হবে যে উনি সংগঠনের প্রক্রিয়ার সমস্যায় ভুগছেন। কারণ ওনার কাছে ভূমি আছে, শ্রম আছে, মূলধন আছে, কিন্তু উনি বুঝতেছেন না, উনি একা করতে পারতেছেন না। একা যেটা করবে সেটা কি? এক মালিকানা। একা যেতে পারতেছে না, তাহলে ওনাকে অংশীদারিতে যেতে হবে, আরো 1 জন 2 জন লাগবে। আমরা জানি একা যেটা করে সেটা এক মালিকানা, কমসে কম 2 জন, সর্বোচ্চ 7 জন যেটা করে সেটা অংশীদারি। সমবায় তো অনেক মানুষ যারা এরকম অল্প পুঁজি, অল্প এবং এরকম একটু দরিদ্র পর্যায়ের লোকেরা যেটা করে সেটা সমবায়। আর কোম্পানি হচ্ছে যখন নাকি বড় বড় পুঁজি বাজার থেকে টাকা নিয়ে, শেয়ার থেকে নিয়ে যখন কোম্পানি
আর রাষ্ট্র তো রাষ্ট্র করে। সুতরাং আমাদের উদ্দীপক থেকে আমরা বলতে পারতেছি যে উনি যেহেতু একা করতে সাহস পাচ্ছে না, উনার ভূমি আছে, শ্রম আছে, মূলধন আছে, কিন্তু উনি একা করতে সাহস পাচ্ছে না, তার অংশীদারি সংগঠন করতে চান। তার মানে আমাদের ওই উদ্দীপকটা পড়ে আমাদের সাথে সাথে বুঝতে হবে যে উনি কি ভূমির সমস্যায় ভুগছেন, না শ্রমের সমস্যায় ভুগছেন, না মূলধনের সমস্যায় ভুগছেন, না সংগঠনের সমস্যায় ভুগছেন। এবং আমি তোমাদেরকে একটুকু ইনশিওর করতে পারি এই গ আর ঘর জন্য বেশিরভাগ সময় তোমার এই গয়ের জন্য এই সংগঠনের থেকে প্রশ্ন দেয়। এই জন্য কাইন্ডলি তোমরা এই কাকে বলে, যেহেতু প্রথম প্যারাটা দিতে হবে উনি অংশীদারি ব্যবসায় গঠন, তোমার কাছ থেকে সাজেশন চেতে পারেন যে মিস্টার অমুক ব্যবসা করতেছেন, কিন্তু উনি 3-4 জন নিয়ে, 2 জন বন্ধু বা 3 জন বন্ধু নিয়ে ব্যবসা করছেন, ওনারা শারীরিক শ্রম দিচ্ছেন, মানসিক শ্রম দিচ্ছেন, কিন্তু অর্থে কুলাতে পারছেন না। এখন আমি তোমাকে গতে প্রশ্ন করলাম ওনারা কোন ধরনের সংগঠন ব্যবহার করেন, তাহলে যেহেতু তুমি দেখলা 2-3 জন বন্ধু মিলে ব্যবসা করছে, তোমার কিন্তু অংশীদারি সংগঠন, তাই তখন তোমার প্রথম প্যারায় কিন্তু দিতে হবে উনি অংশীদারি সংগঠন করছেন, দ্বিতীয় প্যারায় দিতে হবে অংশীদারি সংগঠনের সংজ্ঞাটা। এখন তুমি যদি সংজ্ঞা মুখস্থ না করো তাহলে কিন্তু তোমার হবে না, নাম্বার পাওয়া যাবে না। এই জন্য আবার তৃতীয় তোমার আরেকটা প্রশ্ন করতে পারে, যেহেতু উনি 3 বন্ধু নিয়ে ব্যবসা করছেন কিন্তু উনি সমস্যায় ভুগছেন অর্থের, উনি কি করতে পারেন, তখন তোমাকে দিতে হবে উনি মূলধনের সমস্যায় ভুগছেন। আমাদের 3 নাম্বার পয়েন্ট এটা। তো মূলধনের সমস্যায় ভুগছেন, মূলধনের সংজ্ঞা দিলা, মূলধনের সমস্যা বললা। এখন আমাকে বলো তো তুমি উচ্চতর দক্ষতায় ঘতে কি দিবা? এখন যখন তোমাকে বলে দেয় যে উনি সমস্যায় ভুগছেন এবং সমস্যার সমাধান কি হতে পারে, তখন কিন্তু তোমাকে সলিউশন দিতে হবে। এবং 4 নম্বর প্যারাটার নামই কিন্তু উচ্চতর দক্ষতা, তোমার দক্ষতা চাচ্ছে। এখন আমি যদি তোমাকে বলি যে তুমি একটা ব্যবসা করতেছো, তোমার ভূমি আছে, শ্রম আছে, তুমি সংগঠনও করতে পারতেছো, কিন্তু তুমি টাকার জন্য আগাতে পারছো না, তো তুমি কি করো? ফাইন, তোমার সবার আগে আসবো যে আমি তার টাকা ম্যানেজ করার জন্য ঋণ নিব। ঋণ কিভাবে নিব? আত্মীয়স্বজন থেকে হতে পারে, পরিবার থেকে হতে পারে, ব্যাংক থেকে হতে পারে, রাইট? তাহলে তুমি এই কথাগুলো উচ্চতর দক্ষতা লিখতে হবে। ফাইন, প্রথম প্যারায় যখন দিলা তুমি উনি মূলধনের সমস্যায় ভুগছেন, দ্বিতীয় প্যারায় মূলধনের সংজ্ঞা, তৃতীয় প্যারায় উদ্দীপক থেকে দিবা, চতুর্থ প্যারায় মূলধনের সংজ্ঞা, সমস্যা দূর করার জন্য কি করতে পারে। তুমি বলতে পারো যে উনি মাইক্রো ক্রেডিট লোন নিতে পারেন, উনি ব্যাংক থেকে লোন নিতে পারেন, উনি আত্মীয়তা থেকে লোন নিতে পারেন, সুদ ছাড়া লোন নিতে পারেন, সুদ সহ লোন নিতে পারেন, অনেক অপশন তুমি দিবা। তখন টিচার দেখবে যে এর দক্ষতাটা আছে, উচ্চতর দক্ষতা, তখন তোমাকে ইজিলি ওখানে 4টা পেরোলে 4 নম্বর পেয়ে যাবে। ফাইন, এই জন্য কাইন্ডলি আমাদের সময় প্রায় শেষ, আর 2-3 মিনিট আছে আমাদের। তোমাকে যেটা আমি বলবো সেটা হচ্ছে আমাদের ব্যবসায় জোটটা বাকি আছে। ফাইন, তুমি তো এগুলো সংজ্ঞাটা পড়বা। আর ব্যবসায় জোট কি? যখন 2টা প্রতিষ্ঠান একত্র হয়ে ব্যবসা করে, পারস্পরিক সুবিধাগুলো আদান প্রদান করে ব্যবসা আরো ভালো করার জন্য একত্র হয়। ফর এক্সাম্পল, আমাদের সবচেয়ে ভালো উদাহরণ হচ্ছে বাংলাদেশের জন্য রবি আর এয়ারটেল, 2টা আলাদা প্রতিষ্ঠান ছিল না বলো? রবি ছিল রবির মতো, এয়ারটেল ছিল আলাদার মতো, নিজের মতো, কিন্তু এরা ভালো করার জন্য, ব্যবসা আরো ভালো করার জন্য, আরো বেশি কাস্টমার সার্ভিস দেওয়ার জন্য, নিজেরা প্রতিযোগী একেবারে শূন্য করার জন্য, আরো শক্তিশালী হওয়ার জন্য, নেটওয়ার্ক বলো, প্রাইজিং বলো, এগুলো সব কিছু যাতে নিজেদের মুঠে চলে আসে আর ভালো করার জন্য নিজেরা একটা জোট করছে, স্ট্র্যাটেজিক অ্যালায়েন্স করছে। কেমন? এটাকে বলে ব্যবসায় জোট। এরকম অনেক উদাহরণ আছে, বড় বড় কোম্পানিরা একত্র হয়ে যায়, একত্র হয়ে কাজ করে, তখন প্রতিযোগীরা হেরে যায়, অন্য প্রতিযোগীরা তাদের সাথে পারে না, তারা মার্কেট থেকে চলে যায়, আবার যদি কাস্টমাররাও সুবিধা পায়। যখন 2 এর অধিক প্রতিষ্ঠান এক হয় তখন সেটাকে ব্যবসায় জোট বলে। তাহলে আমাদের দ্বিতীয় চ্যাপ্টার শেষ হয়ে যেতে 2-3 মিনিট আছে, আমরা তৃতীয় চ্যাপ্টার শুরু করতে পারবো না, ইনশাআল্লাহ আমাদের নেক্সট ভিডিওতে করবো। আমি তোমাদের একটা সামারি বলে দিচ্ছি। আমি তোমাদের একটা সামারি বলে দিচ্ছি, যে তোমরা ইচ্ছা করলে উৎপাদনের ধারণা, উৎপাদনের উপযোগ, রূপগত উপযোগ, স্থানগত উপযোগ, সময়গত উপযোগ, তথ্যগত উপযোগ, উৎপাদনশীলতা, মোট উৎপাদনশীলতা, কাঁচামালের উৎপাদনশীলতা, যন্ত্রপাতির উৎপাদনশীলতা, শ্রমের উৎপাদনশীলতা। দ্বিতীয় অধ্যায়ে উৎপাদনের উপকরণ, ভূমি, শ্রম, মূলধন সংগঠন, ভূমির প্রকারভেদ, ভূমি প্রকৃতি প্রদত্ত, ভূমি অবিনশ্বর, ভূমি যোগান দাম নেই, ভূমি ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগবিধি কার্যকর, শ্রম 2 প্রকার, মানসিক শ্রম, শারীরিক শ্রম, মূলধন আয় হয়, তারপর সেখান থেকে সঞ্চয় হয়, সঞ্চয় সংগ্রহ করে এরপর ইনভেস্ট করে, আর সংগঠনে এক মালিকানা, অংশীদারি, সমবায় কোম্পানি, এবং সর্বশেষে ব্যবসায়ী জোট। এই টপিকগুলো ইনশাল্লাহ পড়লে তোমাকে আমি যে টপিকগুলো বললাম আমি আশা করি তুমি লিখে রাখছো, অথবা আমাদের ফেসবুক লাইভে কিন্তু এটা পড়ো, তুমি পেতে পারো। যারা এই মুহূর্তে আসতে পারো না কোনো কারণে,
ডেটা সমস্যা, মোবাইলের সমস্যা, ইন্টারনেটের সমস্যা, ওয়াইফাই সমস্যা, বিভিন্ন সমস্যা থাকতে পারে। যারা ভিডিওটা দেখবা, এই যে আমি টপিকগুলো বললাম এবং এখানে লিখে দিছি, তুমি যদি এই জিনিসগুলোর টপিকগুলো শুধু কভার করো, ক খ গ ঘ, এর বাইরে আসার ইনশাল্লাহ কোনো সম্ভাবনা নাই। তোমাদের কাছে একটা শেষ অনুরোধ করব, তোমরা কাইন্ডলি বানিয়ে লেখার প্রবণতা দূর করে এই জিনিসগুলো কনক্রিট কাকে বলে এটা মুখস্থ করবা। যখন আমরা দেখি জ্ঞানমূলক একটা ছেলে টু দ্য পয়েন্ট লিখছে, বানায় লেখে নাই, বই যেটা আছে সেটাই লিখছে। হ্যাঁ, শ্রম কাকে বলে? মানুষ যে শ্রম দেয় তাকে শ্রম বলে। তোমাদের অ্যান্সার এরকম বহু মানুষ লেখে। আমি প্রশ্ন দিচ্ছি, শ্রম কাকে বলে? মানুষ যে শ্রম দেয় তাকে শ্রম বলে। শ্রম কাকে বলে? আমরা যে পরিশ্রম করি তাকে শ্রম বলে। এই জাতীয় অযাচিত কথা তোমাদের ব্রেন থেকে বানানো কথা লিখলে আমাদের ইমপ্রেশন নষ্ট হয়ে যায়। পরবর্তী প্রশ্নগুলো পড়ার ক্ষেত্রে আমরা কিন্তু এইভাবেই দেখি। আর তুমি যদি জ্ঞানমূলকে কতে আমাকে খুশি করতে পারো, টিচারকে খুশি করতে পারো, তুমি লেখছো অর্থ উপার্জনের উদ্দেশ্যে মানুষের প্রচেষ্টাকে শ্রম বলে। অর্থ উপার্জনের উদ্দেশ্য শব্দটা আছে, প্রচেষ্টা শব্দটা আছে, আমরা অনেক খুশি হয়ে যাই যে সে ডিটেলস ডেপথ জানে। তাই এই জন্য সবগুলা জিনিস টু দ্য পয়েন্ট অ্যান্সার করবা প্লিজ। হ্যাঁ, তখন হবে কি, তোমার যখন এই জ্ঞানমূলকটা ঠিক থাকবে, পরেরগুলো অটোমেটিক আমাদের খুব ভালো লাগবে। আশা করি আমাদের এই আজকের কথায়, আমাদের আজকের আলোচনায় তোমাদের অনেক উপকার হবে ইনশাল্লাহ। প্রথম 2টা চ্যাপ্টারে আর কোনো কিছু থাকার কথা না, যদি থাকে এই আর হাম তারিফ এই আইডিতে আমাদের নারায়ণগঞ্জের পেজে পাবা, এনসি নারায়ণগঞ্জ যেটা। এছাড়া তোমরা মনে করো যে যোগাযোগ করবা যে কোনোভাবেই হোক, আমাদেরকে পাবা ইনশাল্লাহ। সামনের অধ্যায়ে আমি তৃতীয় এবং পঞ্চম, সামনে যে ক্লাস হবে সেটা এই সপ্তাহে হোক, নেক্সট সপ্তাহে হোক, তৃতীয় এবং পঞ্চম অধ্যায় নিয়ে আলোচনা করবো। পারলে ষষ্ঠ অধ্যায় করবো, কিন্তু এইভাবে আমরা শেষ করবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকবা। হ্যাঁ, আসসালামু আলাইকুম। যোগাযোগ করতে বলবেন, কিভাবে